নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়েছি রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথায় আরও একটি হাড় হিম করা কাহিনী নিয়ে। আপনারা জানিয়েছেন আমাদের এই হাড় হিম করা কাহিনী আপনাদের সত্যি সত্যি গায়ে কাঁটা দিচ্ছে, হাড় হিম করে দিচ্ছে। হ্যাঁ, এটাতেও আমাদের সার্থকতা। সবাই দেখুন সমাজে কী ধরনের অপরাধমূলক কাজকর্ম চলে। আমাদের সবাইকে সেই জন্য সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকে আপনারা যে কাহিনীটি শুনবেন সেটি আমরা পেয়েছি গোয়েন্দাপীঠ লালবাজার থেকে, যে বইটি লিখেছেন সুপ্রতিম সরকার। কাহিনীটির নাম বয়স হয়েছিল ৩৫। শ্রদ্ধেয় সুপ্রতিম সরকারের প্রতি টিম রেডিও জংশন অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনারা সত্য কাহিনী শুনুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই কেমন লাগছে অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানান। শুনছেন আজকের রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। বয়স হয়েছিল ৩৫। मेरे सपन की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। শেষ লাইনটা গাওয়া হচ্ছে কোরাসে। ট্যাক্সি থেকে মুখ বার করে এক যুবক তারস্বরে গাইছে, বলা ভালো চেঁচাচ্ছে, আ তু চলিয়া। বিকৃত উল্লাসে গলা মেলাচ্ছে ট্যাক্সির ভেতরের বাকিরা, চলিয়া আ আ। যার উদ্দেশ্যে নেশাতুর আহ্বান মোটর সাইকেলের পিছনে বসা যুবতী ততক্ষণে আতঙ্কের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। হাত ধরে টানার চেষ্টা করছে ট্যাক্সির জানালা থেকে এক যুবক। অশ্লীল ইঙ্গিত সহ মন্তব্য ছিটকে আসছে, হ্যাপি নিউ ইয়ার ডার্লিং। কোনো ক্রমে সামলাচ্ছেন যুবতী। পুরুষ সঙ্গীকে বলছেন, তাড়াতাড়ি চালাও, ভয় করছে ভীষণ। কি করে চালাবেন তাড়াতাড়ি? সম্ভব কখনো? যখন ইচ্ছে মতো গাড়ির গতি বাড়িয়ে কমিয়ে ধাওয়া করছে ট্যাক্সি মিনিট 10 ধরে। সামনে যে রাস্তা ধু ধু ফাঁকা এমনও নয়। ওই মাঝরাতের রাজপথে তখনও গাড়ির জটলা যথেষ্ট। মোটর সাইকেলের গতি কমিয়ে দিলে ট্যাক্সিও কমাচ্ছে, বাড়ালে দ্রুত তাল মিলিয়ে পাশে চলে আসছে। আশেপাশে পুলিশও তো কই দেখা যাচ্ছে না। যত পুলিশ আজ পার্ক স্ট্রিটে। কি করা যায়, কি করা উচিত? সামনে ওয়েলিংটন স্কোয়ার, হিন্দ সিনেমা। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে সেটাই ভাবছে মোটর বাইক আরোহী। যে কোনো মুহূর্তেই হতে পারে। বাধ্য হয়েই মোটর সাইকেল থামালেন চালক, হেলমেট খুললেন। ট্যাক্সিও থামল। নেমে এলো 5 যুবক। সবারই বয়স 25 থেকে 30-এর মধ্যে। যুবতী দাঁড়িয়ে জড়সড়। সঙ্গী বললেন, এটা কি হচ্ছে? অসভ্যতা করবেন না প্লিজ। অসভ্যতা ভাবলে তো অসভ্যতা। ততক্ষণে যুবতীকে ঘিরে ফেলেছে 5 জন। সঙ্গী বাধা দিতে এলে বিদ্রুপ ও ধাক্কা। এই, তুই একাই মস্তানি করবি বে? শুরু হয়ে গিয়েছে মহিলার হাত ধরে টানাটানি এবং পাল্লা দিয়ে খিস্তি খেউর। এমন চলল মিনিট খানেক। পাশ দিয়ে এরপর হুশ করে বেরিয়ে গেল একটা লাল মারুতি। ব্রেক কষল মিটার 50 এগিয়ে, সিনেমায় যেমন হয়। দরজা খুলে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী সুঠাম চেহারার যুবক। ছুটলেন পিছনে, যেখানে তখন অভিনীত হচ্ছে এক অসহায় যুবতীর অসম্মানিত হওয়ার চিত্রনাট্য। মহিলাকে আগলে দাঁড়ালেন দীর্ঘদেহী। কি হচ্ছেটা কি? ছাড়ুন ওকে। ক্ষিপ্ত উত্তর আসে, তুই সালা ফাঁপড় দালালি করার কে? পাতলা হয়ে যা, পাতলা হয়ে যা, চটপট পাতলা হয়ে যা। বর্ষবরণের রাত ছিল সেটা।
31 ডিসেম্বর 2002। ঘটনা যখন ঘটছে ঘড়ির কাঁটা অবশ্য তখন একটা পেরিয়ে গিয়েছে, ঘুরে গিয়েছে বছর। 1 জানুয়ারি 2003। ফাস্ট ফরওয়ার্ডে পরের দৃশ্য। 4 দিন পেরিয়ে গিয়েছে ঘটনা। 5 জানুয়ারির রাত 8টা, হাসপাতাল চত্বর ভিড়ে ঠিক। মিডিয়া তো রয়েছে এক ঝাঁক, তার চেয়েও ঢের বেশি কলকাতা পুলিশের নানা স্তরের কর্মী আধিকারিকরা, যারা হাসপাতাল প্রাঙ্গণকেই ঘর বাড়ি করে ফেলেছেন 1 জানুয়ারির দুপুর থেকে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই আপ্তবাক্যে ভরসা রেখে। ডক্টর আগরওয়াল, প্লিজ ওকে বাঁচান যেভাবেই হোক। উই কান্ট অ্যাফোর্ড টু লুজ হিম। নগরপালের আরতি ছুঁয়ে যায় প্রথিতযশা নিউরোসার্জনকে। আপ্রাণ চেষ্টা করছি আমরা। নিউরোলজিক্যাল স্ট্যাটাস ভেরি পুয়ার, কোমায় চলে গিয়েছে, প্রচুর ইন্টারনাল ইনজুরি, স্কালে মাল্টিপল ফ্র্যাকচার। জানি না কতটা সম্ভব হবে, ফিঙ্গার্স ক্রসড, ট্রাইং আওয়ার বেস্ট। ফোন রেখে দেন ডক্টর অজয় আগরওয়াল। ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউশন CMRI, এই আইসিইউতে চূড়ান্ত ব্যস্ততা তখন। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পেশেন্ট। যা যা করা সম্ভব করছেন ডাক্তাররা। হাসপাতালে ভর্তি হওয়া স্তব, রোগীর জ্ঞান ফেরেনি, ফেরার দূরতম সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে ক্রমশ। প্রহর গোনা একরকম শুরুই হয়ে গিয়েছে অবশ্যম্ভাবী পরিণতির। সার্জেন্ট বাপি সেন হত্যা মামলা, বউবাজার থানা, কেস নম্বর 1/2003, তারিখ জানুয়ারির 1, ধারা 302/34/354 IPC। খুনের উদ্দেশ্যে একাধিকের সম্মিলিত পরিকল্পনা, শ্লীলতাহানির উদ্দেশ্যে মহিলার উপর বল প্রয়োগ। এ মামলায় সে অর্থে রহস্যভেদের রোমাঞ্চ নেই একাধিক সন্দেহভাজনের মধ্য থেকে অপরাধীকে চিহ্নিত করতে মগজাস্ত্রের কুশলী প্রয়োগ। বাপি সেনের হত্যা তবু আজও কলকাতা পুলিশের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলাগুলির অন্যতম। কি ঘটেছিল, ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, জল্পনা আজও ভাবায়। 15 বছর পরেও শহর কলকাতাকে সে সময় তোলপাড় করে দেওয়া এই ঘটনার প্রামাণ্য বিবরণ লিপিবদ্ধ রাখা জরুরি। কেস ডায়েরির খুঁটিনাটি, আদালতে বাদী বিবাদীর তর্ক বিতর্ক এবং সর্বোপরি যাবতীয় তথ্য প্রমাণের চুলচেরা বিশ্লেষণের পর বিচারকের রায়। ধরা থাকলো ঘটনা প্রবাহ, যা ঘটেছিল এবং যেভাবে ঘটেছিল। বেহালার পণ্যশ্রীর বাসিন্দা নারায়ণ চন্দ্র সেন ও রেণুকা সেনের 3 পুত্র 3 কন্যা। নারায়ণবাবু পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর। বড় ছেলে জয়দেব থাকেন সপরিবারে বালিগঞ্জ সার্কুলার রোডের MES কোয়ার্টারে। মেজ অনুপ ইন্ডিয়ান ব্যাংকের কর্মী। ছোট ছেলে বাপি 24 বছর বয়সে কলকাতা পুলিশে সার্জেন্ট হিসেবে যোগদান 91-তে। বোনদের মধ্যে জয়শ্রী অবিবাহিতা। বাকি 2 বোন মন্দিরা আর দীপার শ্বশুরবাড়ি যথাক্রমে মহেশতলা ও পর্ণশ্রীতে। বাপির স্ত্রী সোমা, বিয়ে হয় 92-এর জুনে। বাপি সোমার 2 ছেলে, সোমশুভ্র বড়, ঘটনার সময় বয়স 6, ক্লাস 1। ছোট ছেলে শঙ্খশুভ্র, হাঁটি হাঁটি পা তখন, বয়স সবে 1 পেরিয়েছে, দুধের শিশুর। বাপি ছোটবেলা থেকেই ছিলেন ডাকাবুকো স্বভাবের। বাবাকে আয় শৈশব দেখেছেন পুলিশের চাকরিতে। স্বপ্ন লালন করতেন ভবিষ্যতে উর্দিতারি হওয়ার। খেলাধুলোয় তুমুল উৎসাহ, ভালো ফুটবল খেলতেন, টেবিল টেনিসও। 2002 সালে ঘটনার সময় টালিগঞ্জ
ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। প্রতিবাদী স্বভাবের জন্য পরিচিত ছিলেন চাকরি জীবনের শুরু থেকেই। পার্ক স্ট্রিট এলাকায় এক মহিলার হাড় ছিনতাই করে পালানোর দুষ্কৃতীকে অনেকটা ধাওয়া করে হাতে নাতে ধরেছিলেন একবার। কে জানত ওই প্রতিবাদী স্বভাবেরই মাসুল দিতে হবে প্রাণ দিয়ে মাত্র ৩৫ বছর বয়সে। ৩১ ডিসেম্বর ২০০২, নিউ ইয়ার্স ইভ। কিছু সংক্ষিপ্ত পরিচিতি জরুরি ঘটনায় ঢোকার আগে। অশোক সেনগুপ্ত, বাড়ি নেতাজি নগরে, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। নাজিবুল হোসেন মোল্লা, দক্ষিণ কলকাতারই বাসিন্দা, ইনিও মেরিন ইঞ্জিনিয়ার। গৌতম মজুমদারেরও একই পেশা, থাকতেন পণ্যশ্রীতে। কানাইকুণ্ডু, কলকাতা পুলিশের কনস্টেবল, বাড়ি বেহালা অঞ্চলেই। উপরে যাদের নাম করলাম অনেক দিনের পরিচিতি পরস্পরের, সকলেই মধ্য ৩০। বাপিও ছিলেন এই বন্ধু দলে। পণ্যশ্রী রিক্রিয়েশন ক্লাবের পাশের মাঠটা ছিল ওদের সান্ধ্য আড্ডার ঠিকানা। সেদিন বাপির দুপুরের শিফটে ডিউটি ছিল। 8:15 নাগাদ বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে গেলেন ক্লাবের মাঠে। গৌতম, অশোক, নাজিবুল, কানাই তখন আড্ডা দিচ্ছেন জমিয়ে। কথায় কথায় অশোক বললেন, সঙ্গে গাড়িটা এনেছি, চল পার্ক স্ট্রিট ঘুরে আসি রাতের দিকে। লাল মারুতি, WB 02F 4992 রওনা দিল পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। রাত কত হবে তখন? 9টা, 9:15। গাড়ি একটু এগোনোর পর বাপি বললেন, তারাতলায় এক বন্ধুর বাড়ি রাত্রে যাবো বলে কথা দিয়েছিলাম, একবার না গেলেই নয়। ওখান থেকে পার্ক স্ট্রিট যাওয়া যাবে। বন্ধুর নাম সুব্রত বসু। তারাতলার কাছেই নাবিক গৃহ, মার্চেন্ট নেভির শিক্ষানবিশদের আবাসিক প্রশিক্ষণ সংস্থা। সুব্রতর বাবা সেখানের সুপারিনটেন্ডেন্ট, থাকেন সরকারি কোয়ার্টারে। বাপিরা পৌঁছলেন। যথেষ্ট আদর আপ্যায়ন করে সুব্রতর বাবা মা একরকম বাধ্যই করলেন সবাইকে রাতের খাওয়াটা ওখানেই সারতে। খাওয়া দাওয়ার পর সুব্রতও সঙ্গী হলেন বাপি, গৌতম, অশোক, কানাই, নাজিবুলের। গন্তব্য পার্ক স্ট্রিট। বন্ধুদের সঙ্গে বাপি সেনের দ্য লাস্ট রাইড টুগেদার। বছরের শেষ রাতের পার্ক স্ট্রিট যেমন হয়, আলো আর রঙের দাঙ্গা লেগেছে যেন। কানের পর্দা বিদ্রোহ করছে আওয়াজের ধাক্কায়। যত দূর চোখ যায় ফুটপাতে কালো মাথা পিলপিল। গাড়ি ঘোড়াই বা কম কিসে, স্রোত যেন শেষ হওয়ার নয়। সব রাস্তায় কি এখানে এসে মিশেছে? গাড়িটা রাসেল স্ট্রিটের হবি সেন্টারের সামনে পার্ক করেছিলেন অশোক। রাত তখন 12:30 ছাড়িয়েছে। পায়ে হেঁটে চক্কর দেওয়া হয়ে গিয়েছে বেশ কয়েকবার। বন্ধুরা ঠিক করলেন এবার বাড়ি ফেরা যাক। পার্ক স্ট্রিটে তখন পশ্চিমমুখী গাড়ির ভিড় তুঙ্গে। মল্লিক বাজারের দিক থেকে শয়ে শয়ে ঘরমুখী গাড়ির চাপে বাম্পার টু বাম্পার ট্রাফিক। বাপির কলকাতার রাস্তা চেনা হাতের তালুর মতো। বললেন, জওহরলাল নেহেরু ধরে গেলে অনেক দেরি হয়ে যাবে সামান্য রাস্তা পেরোতেই। তার চেয়ে রফি আহমেদ কিদরাই রোড ধরে যাওয়াই ভালো। ওয়েলিংটন হয়ে গণেশচন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে স্ট্যান্ড রোড ধরে দক্ষিণে যাওয়াই সবচেয়ে কম সময়ের। ওদিকে তুলনায় এখন কম চাপ থাকবে গাড়ির। বাপির দেখানো রাস্তায় এগুলো লাল মারুতি। ওয়েলিংটনের কাছাকাছি আসতেই আরোহীদের চোখে পড়ল দৃশ্যটা, যা লিখেছি শুরুর অনুচ্ছেদে। একটা ট্যাক্সি ধাওয়া করছে মোটরসাইকেলকে, যা চালাচ্ছেন একজন পুরুষ, পেছনে এক মহিলা। পিছু ছাড়ছে না ট্যাক্সি, গতি বাড়িয়ে কমিয়ে চলছে মোটরসাইকেলের গা ঘেঁষে।
ট্যাক্সির ভেতর থেকে বেরিয়ে আসা হাত ছুঁতে চেষ্টা করছে মহিলাকে। একটু এগিয়ে একসময় দ্বিচক্রযান থামিয়ে দিলেন চালক। মহিলাও নেমে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গেই ট্যাক্সি থেকে নেমে এলো 5 যুবক। মোটরসাইকেল চালকের সঙ্গে সামান্য কথা কাটাকাটির পর সরিয়ে দিল একরকম ধাক্কা দিয়েই। মহিলাকে ঘিরে ধরে শুরু হলো কুৎসিত ইঙ্গিত, শরীরে অবাঞ্ছিত স্পর্শ। অশোক, এগিয়ে গিয়ে দাঁড় করা তো। পিছনের মারুতির সামনের সিট থেকে ঘটনাটা লক্ষ্য করছিলেন বাপি। কিছুটা এগিয়ে গিয়ে ব্রেক কষল গাড়ি। দরজা খুলে নেমেই ছুটলেন বাপি। কি হচ্ছে নাকি? ছাড়ুন ওকে। তুই সালা ফোঁপর দালালি করার কে? পাতলা হয়ে যা, পাতলা হয়ে যা চটপট। এসব হুমকিতে দমে যাওয়ার ছেলে ছিলেন না বাপি। একজনের হাত ধরে ফেললেন। ছেড়ে দিন ওকে, আমার নাম বাপি সেন, টালিগঞ্জ ট্রাফিক গার্ডেন সার্জেন্ট। উত্তর এলো, তো আমরাও কলকাতা পুলিশের লোক। ফট। বাপি লড়ার চেষ্টা করেছিলেন সাধ্যমতো। 5 যুবকের বেপরোয়া কিল ঘুষি লাথির তোড় অবশ্য সামলাতে পারলেন না বেশিক্ষণ। গৌতম, অশোক, কানাই, নাজিবুলরা ছুটে এলেন আটকাতে। না, পেরে উঠলেন না পাল্টা মারের ধাক্কায়। বাপি ততক্ষণে পড়ে গিয়েছেন ট্রাম লাইনের ওপর। তবু এলোপাথারি লাথি অব্যাহত, সঙ্গে সমবেত চিৎকার, মেরে ফেল শালাকে। গৌতম, সুব্রত, কানাই আবার এগোলেন আটকাতে। কি করছেন কি? ও পুলিশ অফিসার। কে শুনে কার কথা? শুনলি না, আমরাও পুলিশ। ওকে একাই পুলিশের নাকি? মেরে ফেল শালাকে। প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হলো বন্ধুদের। রাস্তায় পড়ে থাকা বাপির শরীরে লাথির আঘাত পড়তে থাকলো বেলাগাম। বুকে, পেটে, মাথায়, ঘাড়ে, কোথায় নয়। বাপি যখন ট্রাম লাইনের ওপর নিষ্পন্দ পড়ে নতুন বছরের প্রথম প্রহরে ট্যাক্সিতে উঠে চম্পট দিল 5 জন। কানাই নোট করে নিয়েছিলেন ট্যাক্সির নাম্বার WB04A 34501। মোটরসাইকেলটা কোথায় গেল? ঝামেলা যখন তুঙ্গে নিঃশব্দে চলে গিয়েছিল চালক ও সঙ্গিনী, সেটা কি গন্ডগোলের সময় খেয়াল করেছিল আক্রমণকারী 5 জন? শিকার হাতছাড়া হওয়ার রাগেই কি ওই উন্মত্ত গণপিটুনি? মোটরসাইকেলের খোঁজ নেওয়ার সময় নেই তখন। অচৈতন্য বাপিকে নিয়ে মারুতি ছুটল মেডিকেল কলেজ হাসপাতালে। সিবি টপ ক্যাজুয়ালিটি ব্লক, বেড নাম্বার 158 ঠাঁই হলো বাপির। রাত তখন 2টো বা তার আশপাশ। প্রাথমিক পরীক্ষার পর নাইট ডিউটিতে থাকা চিকিৎসক বললেন অবিলম্বে সিটি স্ক্যান করা দরকার। বন্ধুরা তখন দিশেহারা। কেউ বাপির বাড়িতে খবর দিচ্ছেন, কেউ ছুটছেন মেডিকেলের কোথায় কিভাবে সিটি স্ক্যান হবে তার খোঁজে। বউবাজার থানার সাব ইন্সপেক্টর রক্ষাকর মণ্ডল বেরিয়েছিলেন নাইট ডিউটিতে। রাত 1টা নাগাদ, 3:30 নাগাদ মোবাইলে ধরল লালবাজার কন্ট্রোল। মেডিকেল কলেজে যান শিগগির, ওখানে বোধহয় একটা অ্যাসল্ট কেস আছে। ছুটলেন রক্ষাকর। মেডিকেল কলেজের পুলিশ আউটপোস্টের ASI ব্রজকিশোর চৌধুরীর কাছে জানলেন বৃত্তান্ত। খবর পেয়ে টালিগঞ্জ ট্রাফিক গার্ডের তৎকালীন ওসি অমিত বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন মেডিকেলে, সঙ্গে বাপির মেজদা অনুপ। স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তার বললেন আঘাত গুরুতর, অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারেন। আলোচনার পর অনুপ সিদ্ধান্ত নিলেন CMRI-তে নিয়ে যাবেন ভাইকে। জ্ঞান নিশ্চয়ই ফিরে আসবে 2-1 দিনের মধ্যে। দুঃস্বপ্নেও ভাবেননি জ্ঞান আর ফেরার নয়। CMRI এর ICUর পরবর্তী ঠিকানা বাপির। নিউরোসার্জন ডাক্তার অজয় আগরওয়ালের নেতৃত্বে শুরু হলো চিকিৎসা। ভোর হয়ে এসেছে তখন। কন্ট্রোল মারফত পুলিশ মহলে জানাজানি হয়ে গিয়েছে ঘটনার পরম্পরা। ইফটিজিং রুখতে গিয়েছিলেন ট্রাফিকের সার্জেন্ট, পিটিয়ে আধমরা করে ফেলেছে 5 জন।
যারা মেরেছে তারাও শোনা যাচ্ছে পুলিশের লোক। সকালেই ট্রাফিক কন্ট্রোলে দৌড়লেন রক্ষাকর। WB 04A 3450 নম্বরের ট্যাক্সির মালিকের নাম জানা গেল ডেটাবেস সহ অল্পক্ষণের মধ্যেই। মধুকান্ত ঝা। ট্যাক্সির খোঁজও মিলল সহজেই বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের পুলিশ মেসের সামনে। পাওয়া গেল মালিককেও, শুয়েছিলেন ট্যাক্সির মধ্যেই। মধুকান্ত দ্বারভাঙার বাসিন্দা, 24 বছর আগে চলে আসেন কলকাতায়। পুলিশ মেসে রাঁধুনির কাজ দিয়ে শুরু, তারপর হিমালয় অপটিক্যালসে ড্রাইভারের কাজ দীর্ঘদিন। 96তে ধার দেনা করে নিজের ট্যাক্সি কেনেন। হেল্পার রেখেছিলেন দেশওয়ালি মেওয়ালাল গুপ্তাকে। পুলিশ মেসেই খাওয়া দাওয়া সারতেন দুজন। চিনতেন মেসের পুলিশ কর্মীদের প্রায় সবাইকেই। কারা ট্যাক্সিতে ছিল গত রাতে একটুও ভাবতে হলো না মধুকান্তকে। এক কথায় বলে দিলেন 5 জনের নাম: মধুসূদন চক্রবর্তী, শ্রীদাম বাউরি, পীযূষ গোস্বামী ওরফে গোপাল, শেখর ভূষণ গুপ্ত ওরফে ভোলা এবং শেখ মুজিবুর রহমান। জানতে সময় লাগলো না। 5 কীর্তিমানই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। দিনের ডিউটির পর বর্ষশেষের রাতে বিনোদনে বেরিয়েছিলেন মধুকান্তের ট্যাক্সিতে সওয়ার হয়ে। মধুসূদন আর পীযূষ গ্রেপ্তার হলেন মেস থেকেই। শ্রীদাম, মুজিবর আর শেখর ছিলেন না মেসে। মধুসূদন আর পীযূষকে আদালতে পেশ করার সময় তদন্তকারী অফিসার রক্ষাকর আবিষ্কার করলেন পালানোর পথ নেই বুঝে আদালতে আত্মসমর্পণের জন্য হাজির শ্রীদাম, মুজিবর, শেখর। পুলিশি হেফাজতে নেওয়া হলো 5 জনকে। সকলেই অস্বীকার করলেন অভিযোগ। খবর প্রচারিত হলো। চরম লজ্জায় পড়ল কলকাতা পুলিশ। রক্ষকই ভক্ষক এই হেন নৃশংসতায়। এক মহিলার মান ইজ্জত বাঁচাতে মরিয়া লড়তে গিয়ে সতীর্থদের গণপ্রহারেই মৃত্যুশয্যায় পুলিশ অফিসার। মুখ লোকানো দায়, কলঙ্ক ঢাকার জায়গায় বা কোথায়? বাপি তখন সংজ্ঞাহীন ICUতে। জমে মানুষের টানাটানি। না, লেখা গেল না। টানাটানি তখন শেষ হয় যখন উভয়েরই আংশিক জেতার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আগাগোড়া জমেরই নিরঙ্কুশ প্রাধান্য ছিল। বাপির শেষ নিঃশ্বাস 6 জানুয়ারি ভোর 6টায়। খবর বেহালার বাড়িতে পৌঁছতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন স্ত্রী সোমা, মা রেণুকা। গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ল পর্ণশ্রী এলাকা। শুধু পর্ণশ্রী কেন, পুরো কলকাতাই। কলকাতা পুলিশের আংশিক কলঙ্ক মোচনের একমাত্র উপায় ছিল দোষীদের দ্রুত শাস্তিবিধান। হোমিসাইড শাখার তৎকালীন ইন্সপেক্টর অতনু বন্দ্যোপাধ্যায়, বর্তমানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দায়িত্ব নিলেন তদন্তের। পাখির চোখ, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা। তদন্ত হোঁচট খেল শুরুতেই। বিস্তর চেষ্টা চরিত্র করেও খোঁজ পাওয়া গেল না নিগৃহীতা মহিলার, যার বয়ান অসম্ভব গুরুত্বপূর্ণ হতে পারত তদন্তের অগ্রগতিতে। নগরপাল শেষমেশ খবরের কাগজে আবেদন জানালেন, আপনি যেই হন, আপনার মানসিক অবস্থা আমরা উপলব্ধি করতে পারছি। একান্ত অনুরোধ, অনুগ্রহ করে প্রকাশ্যে আসুন। আপনার হেনস্থা হওয়ার প্রতিবাদ করতে গিয়ে মারাত্মক জখম হয়েছিলেন আমাদের এক সহকর্মী বাপি সেন, আর বেঁচে নেই তিনি। দোষীদের শাস্তিদানে আপনার বয়ান খুবই জরুরি। আপনি সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকব। আপনার নিরাপত্তার দায়িত্ব সব কলকাতা পুলিশের। অপেক্ষায় সারা মিলল না আবেদনে।
তথ্য প্রমাণ একত্রিত করে অতনুবাবু চার্জশিট পেশ করলেন। 10 মার্চ শুরু হলো বহু বিতর্কিত বিচার পর্ব। অভিযুক্তদের আইনজীবী যুক্তি সাজালেন অনেক। তুলে দেওয়া যাক যুক্তি, তর্ক আর গপ্পর নির্যাস। এমন কোনো ঘটনা ঘটেইনি আদেও। বাপি ওয়েলিংটনের কাছে ট্যাক্সি থামিয়ে নিজেকে সার্জেন্ট বলে পরিচয় দিয়ে লাইসেন্স আর ব্লু বুক দেখতে চান চালকের কাছে। বাপির মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। চালক লাইসেন্স দেখাতে অস্বীকার করায় বাপি পিছনের দরজা খুলে উঠতে যান। ট্যাক্সি তখন চলতে শুরু করেছে। চলন্ত ট্যাক্সিতে উঠতে না পেরে রাস্তায় ট্রাম লাইনের ওপর পড়ে যান বাপি। দাবি, সেই আঘাতেই মৃত্যু। শ্লীলতাহানি টানির কোনো গল্পই নেই। ড্রাইভার মধুকান্ত এবং হেল্পার মেওয়ালাল পুলিশি জেরায় যাদের বয়ান হুবহু মিলে গিয়েছিল বাপির বন্ধুদের বিবরণের সঙ্গে, বিরূপ সাক্ষ্য দিলেন আদালতে। সম্পূর্ণ উল্টো কথা বলে বাপির মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার তত্ত্ব সমর্থন করলেন। সে রাতে বাপি মদ্যপ ছিলেন প্রমাণ করতে আদালতে পেশ করা হলো মেডিকেল কলেজের আউটডোরের টিকিট, যাতে আঘাতের প্রাথমিক বর্ণনার পাশাপাশি লেখা ছিল 2 pegs অফ অ্যালকোহল, যার সূত্র ধরে প্রয়াত বাপির অসংযমী জীবনযাপনের সম্ভাব্য তত্ত্ব বিস্তারিত আলোচনা হলো আদালতে। বলা হলো, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে বাপির বন্ধুরা যে অভিযুক্তদের সরাসরি শনাক্ত করেছিলেন তা প্রমাণ হিসেবে মূল্যহীন। রাত 1:15টার সময় ঘটনাস্থলে এত আলো কোথায় যে মুখ চিনে রাখা যাবে? পুরোটাই গাঁজাখুরি গপ্প। ফাঁসানো হচ্ছে অভিযুক্তদের। দুর্ঘটনার কাল্পনিক তত্ত্ব খণ্ডন করতে সরকারি আইনজীবীর সহায় হল তদন্তকারী অফিসার অতনু বন্দ্যোপাধ্যায়ের ঠাস বুনট চার্জশিট, যা তৈরি হয়েছিল যত্নশীল অধ্যাবসায়ে। ময়নাতদন্তে জানা গিয়েছিল আঘাতের তীব্রতায় মাথার খুলিতে একাধিক চিড় ধরেছিল বাপির। শরীরের বাকি অংশে অগন্তি আঘাত চিহ্ন তো ছিলই। ডাক্তার স্পষ্ট লিখেছিলেন, মাথায় এবং শরীরে একাধিক আঘাতের কারণে মৃত্যু। অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডিয়াল ইন নেচার, দুর্ঘটনা নয়, খুনই। অতনু জানতেন। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিচার পর্বে চাপানোতর অনিবার্য, তাই রিপোর্টের বিষয়ে লিখিত মতামত নিয়েছিলেন ফরেন্সিক মেডিসিনের দিকপাল বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার অজয় গুপ্তের, যিনি তখন কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান। অধ্যাপক গুপ্ত পোস্টমর্টেম রিপোর্ট খুঁটিয়ে দেখিয়ে সবিস্তার মতামত দিলেন। দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, আঘাত গাড়ি থেকে পড়ে হয়নি। নাথিং টু সাজেস্ট প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইম্প্যাক্ট অফ এ ভেহিকেল। আরও লিখলেন, বচসা হাতাহাতি দিয়েই সম্ভবত ঘটনার শুরু। কিছু ডিফেন্সিভ ওয়ার্ডস বা আত্মরক্ষাজনিত ক্ষতচিহ্নও ছিল বাপির শরীরে, কিন্তু মৃতের শরীরের যত্রতত্র অসংখ্য ক্ষতচিহ্ন জানাচ্ছে খুন করার উদ্দেশ্যেই লাথি, কিল, ঘুষি চলেছিল লাগাম ছাড়া। খুলিতে যে তীব্রতায় আঘাত লেগেছে একাধিক জায়গায়, সেটা শুধু ট্রাম লাইনে পড়ে গিয়ে সম্ভব নয়। ভারী বুট জুতো জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, একবার নয়, বারবার, একাধিকবার। উদ্ধৃতি করেই কয়েকটি লাইন। কনসিডারিং দ্য সাইজ and disposition
of injuries on the person of Bapi Sen, it could be concluded that the injuries results from list fresh blows and kicks of healthy adult individuals with great force that was sufficiently strong to cause fracture of skull with interaction and intercerebral injuries. বাপি সেন কি সে রাতে মদ্যপান করেছিলেন? আউটডোরের টিকিট যখন বাপির মৃত্যুর পর বাজেয়াপ্ত করেছিলেন অতনুবাবু, তাতে লেখা ছিল বিয়েটেন বাই ফেস ব্লান্ট ইঞ্জুরি 2 pegs of অ্যালকোহল। আশ্চর্যের, যিনি লিখেছিলেন তার কোনো সই ছিল না টিকিটে। আরও বিস্ময়ের, এক ঝলক দেখলেই বোঝা যায় টিকিটে 2 রকম হাতের লেখা, আলাদা রঙের কালিতে। কোনো রকম রক্ত পরীক্ষা ছাড়াই কিভাবে লিখে দেওয়া হলো নির্দিষ্টভাবে 2 পেগের কথা। সে রাতে বাপিকে নেশাগ্রস্ত প্রমাণ করতে তথ্য বিকৃতি ঘটানোর চেষ্টা হয়েছিল কোনো কোনো মহল থেকে, সেটা পরিষ্কার। ডক্টর আগরওয়াল তার সাক্ষ্যে বলেছিলেন স্পষ্ট, পেশেন্টকে মেডিকেল কলেজ থেকে সিএমআরআইতে আনার পর যখন প্রাথমিক পরীক্ষা করেছিলাম, আমার এতদিনের অভিজ্ঞতায় বলতে পারি একবারও মনে হয়নি উনি ড্রিঙ্ক করেছিলেন। আউটডোরের টিকিট এবং বাপির নেশাগ্রস্ত অবস্থায় পড়ে যাওয়ার তত্ত্ব সোজা মাঠের বাইরে ফেলে দিয়েছিলেন নগর ও দায়রা আদালত। রায়ে আউটডোরের নথি প্রসঙ্গে লিখেছিলেন, Exhibit B has been manufactured because of the fact that at that relevant point of time the police officer, those who are investigating in the case, were searching for other document and evidence. আদালত স্বীকৃতি দিলেন দ্য আইডেন্টিফিকেশনাল প্যারেডকে এবং এর ফলকেও। ডিসিডিডি লিখিত তথ্য চেয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিইএসই এর কাছে। সে রাতে ঘটনাস্থলে কি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল কোনো? যদি না ঘটে থাকে, জায়গাটা কি যথেষ্ট আলোকিত ছিল? ঘটনাস্থলে থাকার কাছাকাছি থাকা আলোর বিবরণ দিয়ে জানিয়েছিলেন সিইএসসির চিফ ইঞ্জিনিয়ার। না, সেখানে সেদিন কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি। আলোকিত ছিল অকুস্থল। মুখ চিনে রাখার পক্ষে যথেষ্ট ছিল সে আলো। ছেঁদো যুক্তির কফিনে শেষ পেরেকটি পুঁতেছিল 2 প্রত্যক্ষদর্শীর বয়ান, গণেশ বারিক এবং সমীর ঘোষ। 38-1 নির্মল চন্দ্র স্ট্রিটের জয় মাতাদি ট্রেডার্স নামে এক বেসরকারি সংস্থার 2 নিরাপত্তা রক্ষী, যারা রাত পাহারায় ছিলেন এবং ঘটনা স্বচক্ষে দেখেছিলেন। বিচারক লিখলেন, 1 জুলাই 2004 রায়ে এটি বিরলের মধ্যে বিরলতম কেসের পর্যায়ভুক্ত। শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হয়েও দোষীরা যেভাবে নির্বিচারে গণপ্রহারে খুন করেছে বাহিনীরই আর এক অফিসারকে, তা অভাবনীয়। শুধুমাত্র দোষীদের বয়স বিবেচনা করে আমি প্রাণদণ্ড দেওয়া থেকে নিজেকে বিরত রাখলাম। যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত হলো দোষীরা। মামলা গেল হাইকোর্টে। নিম্ন আদালতের রায়কে পূর্ণ সমর্থন জানিয়ে সাজা বহাল রাখলেন উচ্চ আদালত, যাদের রায়ে প্রথম লাইনটি ছিল, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড ইন দ্য সিটি অফ জয় এ সোল হু প্লিডস হিজ মর্টাল ফেম টু দ্য
battery of assault before a group of rebellions when he had sought to prevent their onslaught of a damsel in distress whom they had zipped on a fair trailing her two wheelers. দুটি রায় লিপিবদ্ধ ছিল অতনু বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। নগরপালের প্রতি অনুরোধ ছিল নিখুঁত তদন্তের বিভাগীয় স্বীকৃতি দিতে। সুপ্রিম কোর্টে আবেদন করল অভিযুক্তরা। হাইকোর্টের রায়ে চোখ বুলিয়ে সর্বোচ্চ আদালত শুনানির প্রয়োজন মনে করলেন না, সরাসরি নাকচ করে দিলেন আবেদন। বাপির মা বাবা প্রয়াত হয়েছেন। স্ত্রী সোমার চাকরির ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ বাপির মৃত্যুর অব্যাহতির পরেই। বর্তমানে লালবাজারে আর্মস অ্যাক্ট সেকশনে তিনি কর্মরতা। বড় ছেলে সমশুভ্র এখন 21, কলেজের পাঠ চুকিয়ে চাকরির সন্ধানে। ছোট শঙ্খশুভ্র ক্লাস 9। বাপি সেনের মৃত্যুর ইতিবৃত্ত যখন দিনের পর দিন দখল করে রেখেছিল খবরের কাগজগুলোর প্রথম পাতার সিংহভাগ, বিস্তর নিউজ প্রিন্ট খরচ হয়েছিল আলোচনায়, কেন প্রকাশ্যে এলেন না নিগৃহীতা, যাকে বাঁচাতে গিয়ে অকাল প্রয়াণ 35-এর তরতাজা অফিসারের? তিনি কেন নেপথ্যচারিণী হয়ে থাকলেন? এটা জেনেও তার সাক্ষ্য অপরাধীদের শাস্তি প্রাপ্তি নিশ্চিত এবং ত্বরান্বিত করবে। স্বয়ং নগরপালের আন্তরিক আবেদনেও কেন রহস্যাবৃতই রেখে দিলেন পরিচয়? ভোগেন নাকি বিবেকের দংশনে, মনুষ্যত্বের তাড়নায়? উত্তর অজানাই রয়ে গিয়েছে। তবে নির্বিচার দোষারোপের আগে যুবতীর দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিচার্য বোধ হয়। জানতেন প্রকাশ্যে এলে পড়তে হবে পুলিশি জেরার মুখে, যা অবধারতীয় গড়াবে আদালতে সাক্ষ্যদান পড়বে। জাননি হয়তো ওই আইনি অনুবীক্ষণে নিজেকে মেলে ধরতে। আইন আদালত পুলিশ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আশঙ্কা তো থাকেই। জানতেন গসিপ বুভুক্ষু মিডিয়া ঝাঁপিয়ে পড়বেই ব্যক্তি জীবনের কাঠ ছেঁড়ায়, জেরবার হয়ে যাবেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারের টানা হেঁচড়ায়। পারেননি হয়তো সেই সম্ভাব্য সামাজিক চাপ সহ্য করার সাহস দেখাতে। সবাই পারেন না, সত্যি, বস্তুত অধিকাংশই পারেন না। আর সেই না পারাটার দায় সামাজিক প্রেক্ষিতকে উপেক্ষা করে পুরোটাই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া কিঞ্চিত অন্যায্যই। এবং এই 21 শতকের প্রায় বছর 20 কেটে যাওয়ার পরেও যখন শ্লীলতাহানির ঘটনায় মধ্যযুগীয় প্রশ্ন ওঠে নিগৃহীতার বেশভূষা নিয়ে, কে বলতে পারে নাম ধাম জানলে সামাজিক বিচার সভায় বসে যেত হয়তো কোনো কোনো মহলে। কাঠগড়ায় হয়তো দাঁড় করিয়ে দেওয়া হতো যুবতীকেই। মধ্যরাতে পুরুষ সঙ্গীর সঙ্গে নৈশ ভ্রমণের অপরাধে। সাহস দেখালে ভালোই হতো, স্বীকার করি, কিন্তু না দেখানোর মধ্যেও তেমন গর্হিত কিছু দেখি না। বাপি সেনের হত্যা আজও দগদগে ক্ষতচিহ্ন হয়ে আছে কলকাতা পুলিশের প্রত্যেক পরিবারের মননে। রবি ঠাকুর লিখেছিলেন, 70-এ লও সহজে, উনি ক্রান্তদর্শী ছিলেন। ওর মতন কি আর ভাবতে পারি আমরা সাধারণেরা? হাজার চেষ্টা করলেও সব সত্যি কি আত্মস্থ করা যায় অত সহজে? সহজে কি আর মেনে নেওয়া যায় এক সহকর্মীর এভাবে অকাল মৃত্যু? এক অসহায় যুবতীর আব্রু রক্ষা করতে গিয়ে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা।
আজকের কাহিনীটি আপনারা শুনলেন। হ্যাঁ, আরও একটি হাড় হিম করা কাহিনী, যেটার নাম বয়স হয়েছিল 35। গল্পটা আমরা পেয়েছি গোয়েন্দাপীঠ লালবাজার থেকে। লিখেছেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারের প্রতি টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। এ পর্যন্তই আজ। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন।